গুড মর্নিং। আমাদের একটা চায়ের আড্ডা আছে সন্ধ্যে 7টা থেকে 8টা, প্রশান্ত চায়ের দোকান, বারাসাতে। আমাদের আড্ডায় 3 জন 70 ঊর্ধ্ব বৃদ্ধ আছি, আর আমাদের সেই চা চক্রের অধিনায়ক হচ্ছে 50-এ পা দেয়া এক তত্তাজা যুবক, পরোপকারী, ভীষণ জনপ্রিয় বারাসাতে। নাম তার বাবু সেন। সে আমাদের অন্ধের যষ্টি। সে ঠিক করে রেখেছে আমাদের মতো বুড়োরা কেউ টেসে গেলে সে খাট এবং গাঁদা ফুলের মালার ব্যবস্থা করে দেবে। এই আড্ডায় আমাদের কর্মসূচি প্রশান্তর দোকানের 1 কাপ চা, মাসে 1 দিন 2 দিন আমাদের অধিনায়কের উদ্যোগে একটু শীতল পানীয়, আর নানা বিষয় আলোচনা। কিন্তু ওই 4 জনের ভিতরেই আলোচনা সীমাবদ্ধ। এখন আলোচনার বিষয় আবহাওয়া কোথায়, তাপপ্রবাহ কত, আর লোকসভার নির্বাচন উপলক্ষে কতটা তাপ সৃষ্টি হচ্ছে সেটা অনুমান করা। আর এই মুহূর্তে IPL ক্রিকেট, আর ইসরায়েল প্যালেস্তাইন, গাজায় বোমাবর্ষণ, এই মোটামুটি আলোচনার পরিধি। 1 ঘন্টা হয়ে যায়, 8টা বাজলেই আমরা যার যার ঘরে ফিরে যাই। এই করতে করতে একদিন হঠাৎ আমার বন্ধুরা জিজ্ঞাসা করলো যে এই যে 2024-এর লোকসভা নির্বাচন শুরু হলো, 7 দফায় নির্বাচন হবে, 3 দফা হয়ে গেল, 543টা আসনের জন্য যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনের ফলাফল কি সুজয়বাবু? আমি কোনো চিন্তা না করেই বললাম, কেন? এ তো খুব সহজ উত্তর। বিজেপি অর্থাৎ NDA সরকার আবার 3য়বার ক্ষমতায় আসবে। আমার ওই 3 বন্ধু বলল, আপনি কি হাত গুনতে জানেন? কি হিসেব করে আপনি বলছেন যে বিজেপি ক্ষমতায় আসবে? একেবারে নির্দিষ্টভাবে আপনি বলে দিচ্ছেন। আপনি কি বিজেপি সমর্থক? আমি বললাম, না, আমি একজন অতি সাধারণ ভোটার, অতি সংগোপনে আমার ভোটাধিকার প্রয়োগ করি। তা আমার বন্ধুরা বলল, তাহলে আপনি কীভাবে বলছেন যে বিজেপি ক্ষমতায় আসবে? এ কোন জাদুমন্ত্রে আপনি বলছেন? আপনি কি ভোট সমীক্ষা করেছেন, না আপনি রাজনৈতিক বিশ্লেষক? আমি কোনোটাই না। আমি একজন রিটায়ার্ড ব্যাংকার। অর্থনীতি বুঝি, বিনিয়োগ বুঝি, পার্সোনাল ফাইন্যান্স বুঝি, ব্যাংকিং সাবজেক্টটা বুঝি। ওরা বলল, বিরোধী জোট আসবে না, এটা আপনি কেমন করে বুঝছেন? আমি তার উত্তরে বললাম, বিরোধী জোট বলতে সর্বভারতীয় দল বলতে এখন বোঝায় বিজেপি, কংগ্রেস এবং বামপন্থী। তা আমরা বিজেপিকে এখন বাদ দিচ্ছি। বিরোধী জোট বলতে সর্বভারতীয় দল হচ্ছে চোখে পড়ার মতো হচ্ছে বামপন্থী এবং কংগ্রেস। কংগ্রেসের এখন যা অবস্থা, পরিবারতন্ত্রের ঘুণ ধরাতে পার্টির অস্তিত্ব বিপন্ন। জনমানুষের থেকে এই দলটি বিচ্ছিন্ন হয়ে গেছে। এই দলটি এখন শুধু সাইনবোর্ডে আছে। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। আর কমিউনিস্ট বা বামপন্থীদের এখন দূরবীনে দেখতে হয়। বাম আন্দোলন এখন জেএনইউ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আর সংগঠিত ক্ষেত্রের কর্মচারী ইউনিয়নে
সীমাবদ্ধ। শ্রমিক কৃষকরা এখন ব্রাত বামপন্থী দলে। জ্যোতিবাবু, কারাত, ইয়েচুরিরা ভারতে বামপন্থী আন্দোলনকে দফা রফা করে দিয়েছে। বামপন্থী দল এখন একটা এলিট দলে পরিণত হয়েছে। এরা এখন সংসদীয় ব্যবস্থায় ভোট লড়াই করে। এরা আম জনতা, কৃষক, শ্রমিক, মজদুরের হয়ে আওয়াজ তোলে না। এরা ভোটের কৌশল করে, কখনো কংগ্রেসের লেজ ধরে, কখনো তৃণমূলের লেজ ধরে। এইভাবে এরা ক্ষমতায় থাকার চেষ্টা করছে। এদের কোনো আদর্শ টাদর্শ নেই। মার্কসিজম এদের কাছে মৃত। এদের কাছে কোনো আদর্শ বলে কিছু নেই। এরা শুধু ভোটের লড়াইতে ময়দানে আছে। আর বাকি থাকলো কারা? বিভিন্ন রাজ্যে বিভিন্ন আঞ্চলিক দল। সে আপনি তৃণমূল থেকে ডিএমকে, বিহারে লালু প্রসাদের দল, ওদিকে উত্তরপ্রদেশে মোলায়েমের দল বা মায়াবতীর দল, যাই বলুন, দক্ষিণ, উত্তর, পূর্বে সমস্ত আঞ্চলিক দলগুলো তারাও পরিবারতন্ত্র এবং দুর্নীতির ঘোলা জলে হাবুডুবু খাচ্ছে। তারা কংগ্রেস বামপন্থী মিলে এমন কোনো লড়াই দিতে পারবে না যে তারা কেন্দ্রে একটা স্থায়ী সরকার দিতে পারে। তারা নিজেরাই সর্বসম্মত কোনো অর্থনৈতিক, রাজনৈতিক ইস্তাহার তারা তৈরি করতে পারবে না। সর্বসম্মত কোনো নেতা তারা নির্বাচন করতে পারবে না। এবং মানুষ চায় একটা স্থায়ী সরকার। তারা এই স্থায়ী সরকার দেওয়ার অবস্থায় নেই। অতএব তারা সারা ভারতবর্ষে 100-150 আসন পাবে কি না এটাই চিন্তার বিষয়। মেরে কেটে দারুণ ফল করলে 200-র বেশি এই বিরোধী গোষ্ঠী, অবিজেপি রাজনৈতিক দলগুলো 200-র বেশি আসন কোনোভাবেই পাবে না। এটা আমার বিশ্লেষণ। আমার বন্ধুরা বলল, বিজেপি এত আসন পাবে, সরকার গঠন করবে তৃতীয়বার, আপনি এত দৃঢ়তার সাথে কিভাবে বলছেন? আমি বললাম, বিজেপি জিতবে, এনডিএ সরকার গড়বে, মোদি তৃতীয়বার প্রধানমন্ত্রী হবে। তার পিছনে একটি কারণ, সেটা হচ্ছে মোদি ম্যাজিক। বন্ধুরা এই করে উঠল, বললো সে আবার কি মোদি ম্যাজিক? আমরা মোদি ম্যাজিক মানে মোদিজম, মোদিবাদ। বললো সেটা আবার কি? আমরা বুঝতে পারছেন না। মোদি ক্ষমতায় এসে বুঝেছিল যে এত বছরের অপশাসনের পরে দেশের যে আর্থিক অবস্থা, যে অসাম্য, ধনী গরিবের যে অসাম্য, শিক্ষার অভাব, চাকরির অভাব, এ দূর করা তার পক্ষে সম্ভব নয়। এটা মোদি সঠিকভাবে বুঝতে পেরেছিলেন যে মানুষের মূল যে সমস্ত চাহিদা, সেটা মেটাতে গেলে অনেক বড় পদক্ষেপ করতে হবে। সেটা করার মতো ক্ষমতা গুজরাটি মোদির নেই। তাহলে আম্বানি, আদানিরা সব ক্ষেপে উঠবে। ওদের বরং একটু শান্ত রাখা দরকার। তাহলে ভোটে জিতবো কেমন করে? দেশ শাসন করবো কেমন করে? ক্ষমতায় আসবো কেমন করে? মোদি খুব বিচক্ষণ ব্যক্তি, খুব ইন্টেলিজেন্ট। ভারতবর্ষে যত রাজনৈতিক নেতা এসেছেন, মোদির মতো এত ইন্টেলিজেন্ট প্রধানমন্ত্রী খুব কম এসেছেন। তিনি বুঝেছেন যে এই দেশকে যদি একসাথে বাঁধতে হয়, এই দেশের
বেশিরভাগ মানুষকে যদি ভোটের বাক্সে নিয়ে আসতে হয়, বিজেপির পতাকা তলে নিয়ে আসতে হয়, তাহলে ধর্মের সুড়সুড়ি দিতে হবে। হ্যাঁ, ধর্ম সত্যি তো। পৃথিবীতে প্রায় 50টা মুসলিম গরিষ্ঠ দেশ আছে, যেসব দেশে বেশিরভাগ দেশেই শরিয়াত আইন জারি আছে। সেখানে সংখ্যালঘু হিন্দু, খ্রিস্টান, ইহুদিরা তাদের ধর্ম পালন করতে পারে না। পৃথিবীতে প্রচুর খ্রিস্টান গরিষ্ঠ দেশ আছে ইউরোপে এবং উত্তর এবং দক্ষিণ আমেরিকায়। খুঁজে পাওয়া যায় না ইহুদি, তাদেরও একটা নিজস্ব সংখ্যাগরিষ্ঠ ইহুদিদের দেশ আছে, ইসরায়েল। বুদ্ধরা খুব সংখ্যায় কম, বুদ্ধিস্টরা, তাদেরও বেশ কিছু দেশ আছে যেখানে তারা সংখ্যাগরিষ্ঠ, যেমন ভুটান, মায়ানমার, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, লাওস, মঙ্গোলিয়া। এই সমস্ত দেশে বৌদ্ধ ধর্মবিশ্বাসীরা সংখ্যাগরিষ্ঠ। কিন্তু পৃথিবীতে মোট হিন্দুদের প্রায় 95% ভারতবর্ষে বাস করে। কিন্তু ভারতবর্ষে তারা ধর্মীয় নিরাপত্তার অভাব বোধ করে, ধর্মীয় সংকটের আশঙ্কা করে যে এখানে কি আমরা নিরাপদ, তাদের ধর্মীয় অস্তিত্ব বিপন্ন হয়। এখানে 1947 সালে যখন দেশ ভাগ হয়, তখন এই দেশে মুসলিমদের সংখ্যা ছিল মোট জনসংখ্যার 10%। সেটা আজকে বেড়ে 15% হয়েছে। এবং বহু অঞ্চলে এই মুসলিমদের আগ্রাসন, মুসলিমদের বাড়াবাড়ি হিন্দুদের শঙ্কিত করে তুলছে, তাদের অস্তিত্বের সংকট বোধ করছে। আপনি দেখুন, আসামের লোয়ার আসামে, সেখানে এখন অসমীয়ারা, হিন্দু অসমীয়ারা সংখ্যালঘু হয়ে গেছে। সেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে গেছে। এটা গত 30-40 বছরের ঘটনা। এইভাবে বিভিন্ন অঞ্চলে মুসলিম জনগোষ্ঠী ক্রমাগত বেড়ে চলেছে, যেটা হিন্দুদের অস্তিত্বের পক্ষে একটা সংকটের মেঘ দেখা দিচ্ছে। তা এই জায়গায় এসে দাঁড়িয়ে মোদি বুঝলেন, সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের সেন্টিমেন্টকে যদি সুড়সুড়ি দেওয়া যায়, তাহলে এই সংখ্যাগরিষ্ঠ ভোট ব্যালট বাক্সে এসে পড়বে। এবং এভাবেই রাম মন্দিরের স্থাপনের মাধ্যমে এবং নানাভাবে হিন্দু সেন্টিমেন্টকে সুড়সুড়ি দিয়ে মোদি হিন্দু ভোটকে এক জায়গায় নিয়ে আসছেন। এবং এটাই হচ্ছে মোদি ম্যাজিক বা মোদিইজম। মানুষ ভুলে গেছে তার মাথায় ছাদ নেই, খাবার নেই, রোজগার নেই, শিক্ষা নেই, কিন্তু মানুষ চাইছে একবার আমি বাংলাদেশ থেকে বা পশ্চিম পাঞ্জাব থেকে বিতাড়িত হয়ে এসেছি, আমি আমার অন্তত ধর্মীয় আইডেন্টিটিটা যাতে রক্ষা করতে পারি। তাই তারা ওগুলো ভুলে যাচ্ছে, ভাবছে ওগুলো পরে হবে। বামপন্থীরাও এ নিয়ে চিন্তা করছে না, তারাও ভোটের মাঠে খেলা করছে। সবাই বলছে খেলা হবে। মোদি সঠিক খেলা খেলেছেন, ভোটের খেলা খেলেছেন। ওনার কাছে দেশের উন্নয়ন হলো কি হলো না, কি হবে? ওনার কাছে আদানি আম্বানি ঠিক আছে, আর সাধারণ মানুষ ভাবছে ঠিকই তো, মোদি সাহেব রাম মন্দির করছেন, হিন্দুদের
কথা বলছেন, কাশ্মীরের 370 ধারা রদ করেছেন, মুসলিমদের বিরুদ্ধে কঠোর হচ্ছেন, মুসলিমদের একটু দাবিয়ে রাখছেন। এটাই তো আমরা চাই। আমাদের হিন্দু সেন্টিমেন্ট এতে খুব খুশি। এটাই হচ্ছে মোদি ম্যাজিক। এই ম্যাজিকেই 2024 লোকসভা নির্বাচনে 400 আসন পাবে কিনা আমি জানি না, 300 পাবে কিনা জানি না, তবে বিজেপি এবং এনডিএ সংখ্যাগরিষ্ঠ হবে এবং লোকসভা গঠন করবে এবং তৃতীয়বারের জন্যে মোদি সাহেব প্রধানমন্ত্রীর মসনদে বসবেন, এটা আমি নিশ্চিন্ত। वाह क्या सीन है, वाह क्या सीन है। আমি এটা বাজি রেখে বলতে পারি। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।